ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। ভারতের মধ্যে দুটো ভারত আছে, উত্তর ভারত এবং দক্ষিণ ভারত। এই উত্তর ভারত এবং দক্ষিণ ভারত তাদের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের শিক্ষায় সব কিছুতেই একটা বিস্তর ফারাক রয়েছে। মনে হবে যেন দুটোতে দুটো মেরুতে বাস করছে। এই উত্তর ভারত থেকেই আসছেন নরেন্দ্র মোদী দক্ষিণ ভারতের দিকে ঝাঁপাতে। তিনি উত্তর ভারতে কোট আনকোট কার্যত জয় করে বা পূর্ব ভারতে অনেকটা সাম্রাজ্য বিস্তার করে এবার দক্ষিণ ভারতের দিকে তার পাখির চোখ। কিন্তু বিন্ধ্য পর্বতের কোলে থাকা দ্রাবিড়িয়ান এই সভ্যতা নরেন্দ্র মোদীকে কতটা অ্যাকসেপ্ট করতে পারবে সেটা কিন্তু দেখার, এবং নরেন্দ্র মোদীও এই দাক্ষিণাত্যের রাজনীতিতে কতটা নিজেকে সম্পৃক্ত করবে সেটাও কিন্তু দেখার। এই নিয়েই আজকে আমরা আলোচনা করব আমাদের ভোটালাপে। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী রাজা চট্টোপাধ্যায়। রাজাদা, আমরা দক্ষিণ ভারত নিয়ে আলোচনা করব। তুমি তামিলনাড়ু, কেরল অলরেডি ঘুরে এসেছো। আমরা বাংলায় একটা আবহাওয়া দেখি যে প্রচণ্ড গরম, তার সঙ্গে রয়েছে ভোটের আবহাওয়া। এই দুটো মিলিয়ে বাংলা একটা তীব্র একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তুমি দক্ষিণ ভারতে সেই আবহাওয়াটা কীরকম দেখলে? দক্ষিণ ভারতে যদি তুমি ওভারঅল জিজ্ঞেস করো তাহলে দর্শকদের প্রথমেই বলবো যে প্যাটার্নটা আলাদা। ভোটের উত্তেজনা দক্ষিণ ভারতেও আছে, প্রবলভাবে আছে, বিশেষ করে তামিলনাড়ুর মতো রাজ্যে যেখানে ডিএমকে এডিএমকে একদম চিরশত্রু। কিন্তু যেটা নেই সেটা হচ্ছে এই যে পাড়ায় পাড়ায় আমাদের যেমন দৈনন্দিন জীবনে এখানে বাংলায় রাজনীতি ঢুকে গেছে। একটা ল্যাম্পপোস্ট বসাতে গেলেও একটা পাড়ায় ঝামেলা হয়ে যায়। ওখানে এত মাইনার লেভেলে হয় না, কিন্তু ওখানে ফ্যামিলি পলিটিক্স বলো, পলিসি বলো, দক্ষিণ ভারত কতটা এগোলো, এগুলো মেজর ইস্যু। এখন তো সিএ নতুন ইস্যু। কিন্তু এক কথায় যদি বলতে হয় ছোট্ট করে, তাহলে পরিবেশগত দিক থেকে কিন্তু দক্ষিণ ভারত অনেকটা বেটার, বিশেষ করে আমাদের বাংলার সঙ্গে যদি তুলনা করি অনেকটা বেটার। মানে আমরা এখানে যেমন প্রত্যেকটা বিষয় নিয়ে, মানে দেয়াল লিখন নিয়ে হোক আর যে কোনো বিষয় নিয়ে, কিন্তু আমি ওখানে এটা কিন্তু দেখিনি। পাশে মানে আমি ওয়ায়ানাডে দেখলাম কেরালায় রাহুল গান্ধীর ছবি, তার পাশে অ্যানি রাজার কাট আউট, এই তফাৎ, তার পাশে নরেন্দ্র মোদীর ছবি, তার পাশে ওদের স্টেট বিজেপি প্রেসিডেন্ট কে সুরেন্দ্রনের ছবি, পরপর বিশাল বিশাল পাহাড়ের কোলে কাট আউট, কিন্তু কেউ কোনো মানে ছিঁড়লেই ছিঁড়ে দেওয়া যায়, কেউ দেখারও নেই। এই তফাৎটা কেন? বাংলা এরকম একটা, মানে বাংলাও তো একটা কালচারাল একটা স্টেট, হ্যাঁ, এবার দক্ষিণ ভারতে সব এদের শিক্ষা দীক্ষা সব কিছুতে একটা কালচারাল, কিন্তু এই তফাৎটা কেন করে দেয়? মানে তফাৎটা তার কারণ কোথাও মনে হয় এখানে অনেকটা মানে কেউ একটা অন্য দল করলে পার্সোনাল এনমিটির জায়গায় চলে যায়। বিজেপি দক্ষিণ ভারতে এখন খুব ঝাঁপাচ্ছে। আমি একটু আগে যেমন বলছিলাম যে বিজেপি উত্তর ভারতে মোটামুটি একটা জায়গায় তারা স্যাচুরেশন জায়গায় চলে গেছে বলে মনে করা হচ্ছে। এবার তাদের যখন মানে নরেন্দ্র মোদী যে দাবিটা করছে যে আমরা এবার 400 পার করবো, এনডিএ 400 পার, তা 400 পার করতে গেলে দক্ষিণ ভারতের দিকে ঝাঁপাতেই হবে। তা নরেন্দ্র মোদীর এখন লক্ষ্য হচ্ছে দক্ষিণ ভারত। তা দক্ষিণ ভারতে নরেন্দ্র মোদীকে কীভাবে দেখছে, দক্ষিণ ভারত কীভাবে দেখছে? তুমি মানে গ্রাউন্ড জিরো থেকে যেভাবে ভাইবটা বোঝার চেষ্টা করলে কীভাবে দেখছে দক্ষিণ ভারত? দেখো, প্রথমত আমি কর্ণাটকের কথাটা প্রথমে আনছি না, কারণ কর্ণাটকে বিজেপির তো গ্রাউন্ড আছে, সরকার ছিল। মানে বলা যেতে পারে যে কর্ণাটক হচ্ছে দক্ষিণ ভারতের বিজেপির কাছে প্রবেশদ্বার। হ্যাঁ, প্রবেশদ্বার, এবং সেটা অনেক আগেই ঘটে গেছে একদমই। হ্যাঁ, কিন্তু যেটা নতুন যে জায়গাটায় সব থেকে বেশি নরেন্দ্র মোদীর টিম ঝাঁপিয়েছে সেটা হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ু নিয়ে এত আলোচনা, এবার কিন্তু বাঙালির আলোচনাতেও তামিলনাড়ু খুব বেশি করে আসছে। একটু ব্যাকগ্রাউন্ডারটা আমি চট করে বলে দিই। সেটা হচ্ছে, আমি তোমাকে একটু জাস্ট ধরিয়ে দিই। কিছুদিন আগে পিকে মানে প্রশান্ত কিশোরও বলেছে যে তামিলনাড়ু নিয়ে যখন আলোচনা হয় তখন বলেছিল তামিলনাড়ু কিন্তু এবারে বিজেপি ভালো ফল করবে। ভালো ফল বলতে যে ডবল ডিজিট শতাংশ হিসাবে আসবে, সেই দিক থেকে। এবার তুমি যদি বলো যে কীভাবে তুমি বিষয়টা দেখেছো ওখানে গিয়ে। তার কারণ এতদিন তামিলনাড়ু আম্মা মানে জয়ললিতার উপর নির্ভরশীল ছিল। কখনো বিজেপি তামিলনাড়ুতে তার নিজস্ব কিছু আছে কিনা, সয়েল টেস্টিং বাড়ি করতে গেলে আগে মাটি পরীক্ষা করতে হয়, সেই মাটি পরীক্ষার স্কোপটাই পায়নি। বিজেপি যে হিন্দুত্ব এজেন্ডা যেটা ঢোকানোর চেষ্টা করেছিল সেটা থ্রু জয়ললিতা। মাথায় রাখতে হবে, জয়ললিতা একজন প্রথম দ্রাবিড়িয়ান মুখ্যমন্ত্রী যিনি 1990-তে শিলান্যাস
অনুষ্ঠান, বিজেপির যেটা শিলান্যাস প্রোগ্রাম, তাকে সাপোর্ট করেছিলেন এবং তার সঙ্গে কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার অনেক আগে থেকে যোগাযোগ, তাদের মধ্যে টেলিফোনে কথাও হতো। এবং একটা দ্রাবিড়িয়ান স্টেট, প্রথমে ডিএমকে আর এডিএমকে তফাৎটা একটু বলে দিলে এটা বোঝা যাবে। ডিএমকে হচ্ছে করুণানিধির দল, করুণানিধি এখন নেই। এডিএমকে জয়ললিতার দল, সবাই জানে, তিনিও নেই। তারা দুজন না থাকার ফলে এখন আগের ডিএমকে আর এই ডিএমকে, মানে এখন বর্তমানে যে ডিএমকে আর এডিএমকে, এই দুটো সেই অতীতের সঙ্গে এই দুটো দলের কিন্তু এখন কোনো তুলনা চলে না। স্টালিনের নেতৃত্বাধীন ডিএমকে আর পালানিস্বামীর নেতৃত্বাধীন এডিএমকে, এই দুটো ডিএমকে এডিএমকে কে, দ্রাবিড় দলকে তুমি কিছুতেই করুণানিধির ডিএমকে আর জয়ললিতার ডিএমকে এর সঙ্গে তুলনা করতে পারবে না। ওই যে গায়ে সোনালি আভাটা ছিল সেটা উঠে গেছে, প্রথম কথা। অর্থাৎ ইংরেজিতে বলতে গেলে বলতে হয় বোথ দ্য পার্টিজ হ্যাভ লস্ট দেয়ার গ্লস, যে চাকচিক্যটা ছিল সেটা উঠে গেছে। এই জায়গাটাই কি নরেন্দ্র মোদী ঢুকতে চাইছে অনেকটা। যেটা হয়েছে দক্ষিণ ভারত, বিশেষ করে তামিলনাড়ু, অনেকেই হয়তো জানবেন যে এখানে স্ক্রিপ্ট রাইটার, একটা সময় তামিল সিনেমায় যিনি স্ক্রিপ্ট লিখতেন, দারুণ স্ক্রিপ্ট লিখতেন, করুণানিধি তার প্রথম জীবনে, তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। জয়ললিতা ম্যাটিনি আইডল, তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। এমজিআর, তার কথা তো বলতেই নেই, তিনি সেখানে একদম মাসিহা, এমজি রামচন্দ্রন। এই তামিলনাড়ু বরাবর লার্জ, এদের প্রত্যেকের দল ছিল, কিন্তু এরা প্রত্যেকেই দলের ঊর্ধ্বে ছিলেন, প্রত্যেকেই ছিলেন দলের ঊর্ধ্বে। এদের ক্যারিশমা এমন ছিল, এদের জন্য লোকে আত্মহত্যা করতে যেত। এদের যন্ত্রণায় বা এদের বাড়িতে কিছু হলে বা পুলিশ ধরে নিয়ে গেলে আত্মহত্যা করতে গেছে, এমনও দক্ষিণ ভারতে ঘটেছে। এই যে এক ধরনের ফ্রেন্জি, মানে মানে খুব কোট আনকোট বলতে গেলে পাগলামো, এই ব্যাপারটা কিন্তু এখন, মানে পালানিস্বামীর জন্য এখন কোনো এডিএমকে লোক আত্মহত্যা করতে যাচ্ছে, স্ট্যালিনের জন্য আত্মহত্যা করতে যাচ্ছে, এটা কিন্তু আমরা দেখি না। ফলে এই বাঙালি যদি এটা ভেবে দেখে এই জায়গায়, তাহলে হলোটা কি? তারা বরাবর যেহেতু লার্জার দ্যান লাইফ ইমেজ পালন এবং পোষণ করতে চেষ্টা করে এসেছেন, এখন এই ভ্যাকিউমটাতে নরেন্দ্র মোদী ঢোকার চেষ্টা। এবং এটা কি নরেন্দ্র মোদীকে অ্যাকসেপ্ট করছে মানুষ, সেখানকার মানুষ? দেখো, পিকে তুমি একটু আগে প্রশান্ত কিশোরের উদাহরণ দিলে, তিনি এতটা খুলে বলেছেন কিনা আমি জানি না, আমার জানা নেই, কিন্তু ভোট শতাংশ বাড়ানোর অঙ্কটা তো পরে। অ্যাটলিস্ট বিজেপি যে শুধুই একটা নর্থ ইন্ডিয়ান পার্টি নয়, বিজেপি যে শুধুই একটা হিন্দি ভাষায় কথা বলা বা হিন্দির প্রচারক নয়, এইটা নরেন্দ্র মোদী কোথাও এবার তামিলনাড়ুতে এস্টাবলিশ করতে চেয়েছেন অনেক আগে থেকে। আমি তোমার কতগুলো উদাহরণ দিই। যেমন ধরো শি জিনপিং, তিনি যখন আসছেন তাকে তামিলনাড়ুতে নিয়ে যাওয়া হচ্ছে, ওখানে গিয়ে একই ধুতি পরে, লোকাল যে ধুতি সেটা পরে মোদী তার সঙ্গে হাঁটছেন। এটা হচ্ছে তাদের জাত্যভিমানকে উস্কে দেওয়া। বিদেশে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী, সেটা ইউনাইটেড নেশনস হোক, সেটা অস্ট্রেলিয়া হোক, সেটা আমেরিকায় হোক, নরেন্দ্র মোদী তামিল ট্যালেন্টকে কোট করছেন, যা আগে ভারতীয় প্রধানমন্ত্রীরা করে অভ্যস্ত নয়। এবার ইসরোর ক্ষেত্রেও আমরা দেখেছি যে ইসরোর সোমনাথের সঙ্গে, ইয়েস, এই যে সাধারণত ইসরোর মাথা, সচরাচর তুমি দেখবে এত বড় সায়েন্টিস্ট, এত বড় টেকনোক্র্যাট যারা, তারা দক্ষিণ ভারতীয় হন এবং তামিলনাড়ু থেকে অনেকেই এসেছেন। এখন তাকে নিয়ে তো বেসরকারি সংস্থা অ্যাডভার্টাইজমেন্টও করছে। ফলে এই যে সোমনাথন বা সোমনাথন, এই নামটার সঙ্গে রিলেট করে যাওয়া এবং তাকে বুকে জড়িয়ে ধরে কান্না, আমরা যখন ভাবি যে, অনেকেই হয়তো বিরোধীরা বলে নাটক করছে, কিন্তু যদি ইভেন ইফ দ্যাট ইজ আ ড্রামা বা নাটক, সেটা যে তামিল জাত্যভিমানকে, দ্রাবিড়িয়ান জাত্যভিমানকে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছে, ইন্টিগ্রিটি আনে। এতদিন যারা অন্যান্য প্রধানমন্ত্রী থেকেছেন তারা কিন্তু যেভাবে দেখেছেন, মোদী সেভাবে দেখছেন। আমি যেটা প্রথম বলছিলাম যে হিন্দু, মানে হৃদয় সম্রাট, যেটা গোবলয়ের হৃদয় সম্রাট তিনি নন, হিন্দুত্ব তো মানে দক্ষিণ ভারতের হিন্দুত্ব তার একটা আলাদা, তার দক্ষিণ ভারতে হিন্দুত্বের কোর আছে। আমি যেমন বলি তামিলনাড়ু, খুব কম মানুষ হয়তো এটা জানবেন, তামিলনাড়ু কিন্তু মানে তামিলনাড়ুর যে ইতিহাসগতভাবে তামিলনাড়ুর জন্ম এবং তাদের মানে তামিলদের যে রুট, তাতে হিন্দুত্বর মানে শিকড় রয়েছে। কিন্তু যেটা হয়েছিল যখন 60s এবং 70s-এ দ্রাবিড়িয়ান মুভমেন্ট, দ্রাবিড় আন্দোলন খুব জোরদার হয়, তখন গোটা তামিলনাড়ু সমাজটা একটা নন বিলিভিং সোসাইটিতে পরিণত হয়েছিল।
দেখে মনে হতো যে নন বিলিভিং সোসাইটি। হ্যাঁ, মানে সেখানে রিলিজিয়ান নিয়ে মানুষের মধ্যে যেন কোনো আগ্রহ নেই। পরবর্তী সময়ে যখন রাম মন্দির আন্দোলন হয়, তারপরে এই যে সাম্প্রতিক সময়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠা, এখন দেখা যাচ্ছে যে তামিলনাড়ুতেও কিন্তু হিন্দুত্ব যে নেই, ভেতরে ভেতরে রুট আকরটা কিন্তু হিন্দুত্ব। এইবার ডিএমকে ঝামেলায় পড়ে গেছে যে একটা নন বিলিভিং সোসাইটি বলে এতদিন তারা দ্রাবিড় করতেন, যারা আসলে একটা বিলিভিং সোসাইটি, তাদেরকে কিভাবে হ্যান্ডেল করা হবে, এইখানে কোথাও একটা আইডিওলজিক্যাল কনফিউশন এসে গেছে আরেকটা বিষয় ডিএমকে এর মধ্যে। আরেকটা বিষয় রাজাদা, মানে একদিকে যেমন আমি বলছিলাম গোবলয়ের হিন্দুত্ব থেকে বেরিয়ে নরেন্দ্র মোদী এই দাক্ষিণাত্যের হিন্দুত্বের সঙ্গে সম্পৃক্ত হওয়া, আর একটা হচ্ছে হিন্দি ভাষা, যেখানে মানে হিন্দি ভাষাকে কখনোই দক্ষিণ ভারত সেইভাবে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করেনি। সেই জন্যই তো তামিলনাড়ু, সেই জন্যই প্রধানমন্ত্রী যেটা করে, তিনি স্পিচ বক্তৃতা হিন্দিতে দিচ্ছেন বটে, কিন্তু তিনি রিটেন স্পিচ লিখে নিয়ে যাচ্ছেন। তিনি একটা রাজ্যে গিয়ে বারাক্কাম বলে প্রণাম করছেন, ঠিক যেমন করে বেঙ্গলে এসে তিনি বাংলায়, তিনি তার বিরুদ্ধে অভিযোগ যে বাংলায় এসে রবীন্দ্রনাথের কোট তিনি করতে গিয়ে বিকৃত করে ফেলেছেন। বাট তিনি চেষ্টাটা কিন্তু ছাড়েননি, তিনি আবার রবীন্দ্রনাথ না হোক, তিনি বাংলায় কিন্তু এখানে এসে আপনাদের ভালোবাসা জানাই তিনি বলার চেষ্টা করছেন। দোভাষী সবসময় ব্যবহার করেন যে যাতে তাদের ভাষায় ব্যাপারটাকে আরো করা যায়। এবং আরেকটা ব্যাপার আছে, মোদি ঢুকলেনটা কোনখান থেকে? 2018-19 তামিলনাড়ুতে নরেন্দ্র মোদীকে শুনতে হয়েছিল গো ব্যাক মোদি। এটা কিন্তু তার ভীষণ আতে লেগেছে সম্ভবত, এটা পলিটিক্যাল অ্যানালিস্টরা বলছেন। যেখানে তাকে গো ব্যাক শুনতে হয়, দেখো 2014-এ যখন তিনি এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বললেন যে আপকা ওখানে প্রণববাবু আছে, এখানে আপনি থাকবেন, আমি সেন্টারে থাকবো, আপকা দোনো হাথো মে লাড্ডু হোগা, তখন তৃণমূল নেত্রী বললেন, একটা এমন মন্তব্য করলেন যেটা বিরাট বিতর্কের ঝড় তুলে দিল, কোমরে দড়ি বেঁধে ঘোরাবো। তখন থেকে কিন্তু কোথাও নরেন্দ্র মোদী কি পেরেছেন না পেরেছেন পরের কথা, একেবারে মরিয়া হয়ে তিনি বাংলার দিকে পড়ে গেলেন, এবং তার তো বিজেপি সুফল পেয়েছে, এবং বিজেপি তার সুফল পেয়েছে অনেকাংশে। 3 থেকে 77 এই যে তিনি মরিয়া হয়ে পড়ে গেলেন, একই জিনিস 18-19-এ কিন্তু ডিএমকের কাছ থেকে তাকে শুনতে হয়েছিল। এইবার তিনিও কিন্তু মরিয়া হয়ে ওখানে পড়ে গেলেন। তিনি ওই স্টেটে আন্নামালাই বলে যে ভদ্রলোককে প্রমোট করেছেন, তার কথা আলোচনাতে না এলেই নয়। আন্নামালাই, মানে আমি একটু আগে তোমার সঙ্গে আমার অফ দ্য রেকর্ড আলোচনা হচ্ছিল, তুমি বলছো আন্নামালাই এবং নরেন্দ্র মোদী এই দুটো কম্বিনেশন ডেডলি কম্বিনেশন, সেটা অনেকে এক্সপার্টরা বলছেন দিস ইজ আ ডেডলি ডুও। ডেডলি ডুও তোমার কেন মনে হচ্ছে? এটা দেখো, সেটা পলিটিক্যালি অনেকে হয়তো মানে প্রচারের জন্য বলছেন, সেটা তো রেজাল্টের পর বোঝা যাবে। কিন্তু এর আগে কোনো বিজেপি সভাপতি, প্রথমত 38-39 বছর বয়সে একজন বিজেপি স্টেট বিজেপি সভাপতি গোটা রাজ্য কাঁপিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন, এরকম দেখা যায়নি। তার ব্যাকগ্রাউন্ডারটা অনেক বাঙালি শুনতে খুব ইন্টারেস্টেড হবেন। আমাদের এখানেও অনেক পুলিশ অফিসার ভোটে লড়েছেন, এখনো লড়ছেন। আইপিএস একটা ভদ্রলোক, তিনি আইপিএস করেছেন, তিনি বেসিক্যালি একজন ইঞ্জিনিয়ার, তিনি লখনৌ থেকে আইআইএম করেছেন। হিজ অ্যাকাডেমিক্স, তার অ্যাকাডেমিক্সটা দেখো, বাঙালি তো অ্যাকাডেমিক্স নিয়ে খুব ভাবে। তাহলে একজন ভদ্রলোক, একজন ইঞ্জিনিয়ার, তিনি একই সঙ্গে মানে আইপিএস ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে ছিলেন। বেঙ্গালুরুতে টপ কপ বলে তিনি বিবেচিত হতেন, তাকে বেঙ্গালুরুর সিংহাম বলা হতো। বেঙ্গালুরু, ইন্দিরা গান্ধী যেখান থেকে জিতেছিলেন কর্ণাটকের চিকমাগালুর, সেখানেও তিনি অফিসার ছিলেন, দায়িত্বে ছিলেন। ফলে তাকে যখন 2019-এ তিনি প্রথম, তার ব্যাকগ্রাউন্ডটা একটু বলে নিই, তিনি প্রথম আইপিএস ইয়েতে পদত্যাগ করেন, চাকরি ছেড়ে দেন 2019-এ। তারপর রজনীকান্তের একটা দল খোলার কথা হচ্ছিল, যদিও সেই দল আর দিনের আলো দেখেনি। রজনীকান্ত, তাকে গ্রুম করা হচ্ছিল সেই দলের মুখ হিসেবে, কারণ রজনীকান্তের কোথাও একটা একটু আপত্তির জায়গা ছিল যে আমি দল আমার, কিন্তু একটা আমার দলেও একটা আমি নায়ক তৈরি করব। সেই প্রথম দিকে সেই চেষ্টা হয়েছিল, সেটা ব্যর্থ হয়। তারপরে 2020 সম্ভবত, আমি যতদূর মনে রাখতে পেরেছি, তিনি জয়েন করলেন বিজেপিতে এবং 10 মাসের মধ্যে তিনি বিজেপি সভাপতি হলেন। তিনি কি করলেন, তিনি যে 234টা বিধানসভা কেন্দ্র আছে, একটা মানে পদযাত্রা শুরু করলেন। এবং এই যাত্রাটাও কিন্তু খানিকটা অভিনব। তিনি পদ্ম প্রতীকটাকে চেনানোর জন্য 234টা বিধানসভা কেন্দ্র তিনি পদযাত্রা করলেন, যেটা দক্ষিণ ভারতে এরকম যাত্রা খুব দক্ষিণ ভারতে সেই যাত্রায় কিন্তু যথেষ্ট ভালো এফেক্ট দেখা গিয়েছিল। অ্যাটলিস্ট
পদ্ম প্রতীকটাকে চেনানো। মানে কোন রাজ্যে রিজনাল লিডাররা দক্ষিণ ভারতে যাত্রা করছে, আমরা উত্তর ভারতে দেখি, যেমন আমরা এখন মানে পিকেকেও দেখছি যে বিহারে 2 বছর ধরে সে যাত্রা করে যাচ্ছে। দক্ষিণ ভারতে সেই রকম ভাবে দেখা না, যায় সেইভাবে দেখা যায়নি সাম্প্রতিক সময় তো নয়। এবং দ্বিতীয় কথা হচ্ছে ওই যে বললাম যে এডিএমকের ঘাড়ে ভর দিয়ে চলা বিজেপি এইবার প্রথম জয়ললিতার অনুপস্থিতিতে বিজেপি দেখলো, নরেন্দ্র মোদীর বিজেপি দেখেছে, যেটা যে জায়গায় বিজেপি আসলে থাবাটা বসাতে চাইছে সেটা হচ্ছে অ্যান্টি ডিএমকে ভোট। ওখানে ডিএমকে আর অ্যান্টি ডিএমকের ক্যারেক্টারটা কীরকম, ডিএমকে বরাবর যেটাকে প্রমোট করে এসেছে, যে তার চ্যাম্পিয়ন ছিলেন করুণানিধি, সেটা হচ্ছে একটু অ্যান্টি হিন্দুত্ব, সবকটা একটু মশালা অ্যান্টি হিন্দুত্ব থাকবে, অ্যান্টি নর্থ, উত্তর ভারতের কোনো দলকে অ্যালাউ করা নয়, হ্যাঁ মানে অন্তত জাঁকিয়ে বসতে অ্যালাউ করা নয়, অ্যান্টি হিন্দুত্ব, অ্যান্টি নর্থ এবং একই সঙ্গে দ্রাবিড় সেন্টিমেন্ট। এই পুরো ব্যাপারটা অ্যান্টি, আমি এক্স্যাক্টলি অ্যান্টি ন্যাশনালিজম ব্যবহার করব না, কিন্তু একটু হিন্দুত্ব এবং অ্যান্টি নর্থ, এবং কোথাও যেন দ্রাবিড়িয়ান আইডিওলজিটাকে তুলে ধরা, যে ওগুলো ওই উত্তর ভারতের কোনো কিছু এসে চাপিয়ে দেওয়া হবে, এটা নয়। এবার কোথাও এডিএমকের সঙ্গে কোথাও মজ্জাগত একটা তফাৎ হয়ে গিয়েছিল। এডিএমকে যেটা বরাবর চেষ্টা করে এসেছে যে ডিএমকের বিরোধিতা, এবার ডিএমকের বিরোধিতা করতে গেলেও এডিএমকের মধ্যে কিন্তু ওই যে বিলিভিং টেন্ডেন্সি, যেটা ওই যে বললাম জয়ললিতা শি ওয়াজ আ ন্যাচারাল হিন্দু, এটা যত বয়স বেড়েছে তত জয়ললিতা বুঝতে পেরেছিলেন যে তিনি শি ওয়াজ আ ন্যাচারাল হিন্দু, যে কারণে তার সঙ্গে কিন্তু বিজেপির এবং নরেন্দ্র মোদীরও যথেষ্ট ভালো খাপ খেয়েছিল। অর্থাৎ কোথাও একটু হিন্দুত্বের সুর একেবারেই যে বিজেপির ওখানে ছিল না তা নয় তামিলনাড়ুতে। এইবার বিজেপি যেটা করলো, বিজেপি জানে ওখানে শুধু হিন্দুত্বের প্রচার করতে গেলে চলবে না, সেই জন্য নরেন্দ্র মোদীকেও তার দলের যারা লোকাল হিরো সেখানে তারা কিন্তু আন্নামালাইয়ে, তারা নরেন্দ্র মোদীকেও কিন্তু দ্রাবিড়িয়ান মানে দ্রাবিড় এই শব্দটাকে যদি ভাঙো, 3 দিকে সমুদ্র আর মাঝখানে একদিকে স্থলভাগ, সেই স্থলভাগের যারা অধিবাসী তারা তাদের দ্রাবিড় বলেন সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে। নরেন্দ্র মোদীকে ওই যে তুমি বললে বিন্ধ্য পর্বত, এই বিন্ধ্য পর্বতের নিচে অর্থাৎ গুজরাটের পাশেও কিন্তু সমুদ্র আছে, তিনিও কিন্তু অনেকটাই দ্রাবিড়িয়ান, এইরকমভাবে তাকে ওখানে প্রজেক্ট করা হয়েছে। এবং অল টপ ব্রেনস অফ সাউথ ইন্ডিয়া অ্যান্ড বিশেষ করে তামিল, সেই টপ ব্রেনসদেরকে নরেন্দ্র মোদী বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিকে যখন তিনি ফেস করেছেন, তাদের কথা গিয়ে বলছেন, তাদের কথা লিখে নিয়ে যাচ্ছেন, তাদের কোট করছেন। ওই যে বললাম যে চাইনিজ রাষ্ট্রপ্রধান, চীনের রাষ্ট্রপ্রধান যখন আসছেন তাকে তামিলনাড়ুতে নিয়ে যাচ্ছেন, লোকাল ধুতি, লোকাল পোশাক পরে, লোকাল খাওয়া টেস্ট করা, লোকাল ধুতি পরা। অনেক আগে থেকে তিনি পরিকল্পনা করে রেখেছিলেন যে এমজিআর নেই, জয়ললিতা নেই, করুণানিধি নেই, ফলে লার্জার দ্যান লাইফ হিরো যদি তোমাকে অ্যাকসেপ্ট করতেই হয় তাহলে আমাকে করো, আমি তো আছি। কোথাও যেন এই সাইকোলজিটাকে তিনি একটু কাজে লাগানোর চেষ্টা করেছেন। আচ্ছা, তামিলনাড়ুতে তুমি যেটা বললে, তুমি কেরলটাকেও দেখেছো, কেরলটাও তুমি ঘুরে এসেছো। তা কেরলে এই মুহূর্তে যে রয়েছে এলডিএফ ইউডিএফ, তাদের মধ্যে যে মানে কুস্তি লড়াই হচ্ছে, এদিকে দিল্লিতে দোস্তি, এই যে বিষয়টা রয়েছে, সেখানে বিজেপি এই যে মানে মানে কেরলবাসীর কাছে তো একটা স্পষ্ট তো যে হ্যাঁ বিজেপি এটা ন্যারেটিভ করে বোঝাতে পারবে যে দেখুন এখানে যারা দুজন করছে এটা পুরোটাই ভাঁওতাবাজি, ওখানে গিয়ে এরা যা সিট পাবে সেটা গিয়ে ওখানে গিয়ে। আমাকে স্টেট বিজেপি প্রেসিডেন্ট কে সুরেন্দ্রন তাই বলেছেন যে দিস ইজ অ্যাকচুয়ালি আ শ্যাডো ফাইট অ্যান্ড ফেক ফাইট, এটা আসলে লড়াই না। কেরলবাসী এটা কীভাবে দেখছে? কারণ কেরলবাসীতে একটা জিনিস তো দেখি যে আমরা যে একবার এলডিএফ না একবার ইউডিএফ, যে কোনোভাবে তারা এইটাকে নিয়ে ঘোরাঘুরি করে, কিন্তু তাদের মধ্যে লড়াই, এদিকে আবার এই লড়াইটাই আবার একদিকে বন্ধুত্বের লড়াই না শত্রুর লড়াই, সেটা বুঝতে পারছে না। সেখানে বিজেপি একটা থার্ড পার্টি হিসেবে ঢুকছে এবার, সেই জায়গাটা। যদি তামিলনাড়ু আর কেরলের মধ্যে তুমি আমাকে মানে তুলনামূলক আলোচনা করতে বলো, তাহলে আমি বলবো তামিলনাড়ুতে বিষয়টা তুলনায় সহজ, কেরলের তুলনায় একটু কঠিন নরেন্দ্র মোদীর টিমের পক্ষে। তার কারণ হচ্ছে কেরলে কি আন্নামালাই নেই এরকম নেতা? প্রথমত কেরলে আন্নামালাই, হ্যাঁ সেটা সরলীকৃত এতে বলাই যায় যে আন্নামালাইয়ের মতো লোকাল বিগ হিরো এই মুহূর্তে নেই। কিন্তু আরেকটা বিষয় আছে, যিনি কে সুরেন্দ্রন, যাকে ওয়ায়ানাডে রাহুল গান্ধীর এগেনস্টে লড়তে নামিয়েছে বিজেপি, সি দ্য অ্যাটিটিউড, হারবো কি জিতবো পরের কথা,
আমি আমার তোমার এখানে বাংলাতে এই তুলনাটা টানতেই হচ্ছে, ডায়মন্ড হারবার অত্যন্ত হাই প্রোফাইল কেন্দ্র এই মুহূর্তে। মানে যতক্ষণ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিজে লোকসভা ভোটে লড়তেন, এখন যদি তিনি লড়তেন তাহলে সেটা হতো মোস্ট হাই প্রোফাইল। তিনি যেহেতু লড়ছেন না, ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রটাকেই কিন্তু ধরে নিতে হবে। এবং এতটাই হাই প্রোফাইল যে যেখানে প্রার্থী দিতে গিয়ে বিজেপি বা সিপিএম বা যে সবাইকে ভাবতে হয়েছে, সময় নিতে হয়েছে। এই হাই প্রোফাইল কেন্দ্রে কিন্তু কোথাও বিজেপি, স্টেট বিজেপি কিন্তু বলল না তার স্টেট বিজেপির প্রেসিডেন্টকে, বা ন্যাশনাল বিজেপি বলল না স্টেট বিজেপির প্রেসিডেন্টকে যে তুমি গিয়ে লড়ো, হারলে হারবে। না শুভেন্দু অধিকারীকে বলা হয়েছে, না দিলীপ ঘোষকে বলা হয়েছে, অ্যাটলিস্ট আমরা জানি না তারা। এবং তাও যদি বলা হতো তাহলে খবর হতো, এমন কোনো খবর আমাদের কাছে আসেও নি। না আমাদের সুকান্ত মজুমদারকে বলা হয়েছে। অথচ ওখানে কিন্তু যেই কেন্দ্রে 4,31,000, ওই 4,32,000 ভোটে গত বছর, মানে গত লোকসভা ভোটে রাহুল গান্ধী ম্যাসিভ উইন, বিরাট জয়, সেখানে স্টেট বিজেপি প্রেসিডেন্ট কে সুরেন্দ্রনকে প্লেস করেছে, লড়তে নামিয়েছে নরেন্দ্র মোদী। রাহুলের চাপ বাড়াবে? চাপ না হলেও এটা একটা বার্তা গোটা কেরলবাসীর কাছে যে উই আর টেকিং দিস ফাইট অ্যাজ আ সিরিয়াস ওয়ান। আমরা সত্যি লড়তে নেমেছি, দুধু ভাতু খাওয়া নয়। এই বার্তাটা দেওয়া, তুমি একটা সিরিয়াস ফাইটে, তোমার এখানে তুমি অভিজিৎ দাস বলে একজন ভদ্রলোককে দাঁড় করানো হয়েছে। হতে পারে তিনি লোকাল লেভেলে হয়তো ভালো ক্যান্ডিডেট, কিন্তু তিনি তো সংগঠক হিসেবে ভালো, আমি জানি না, কিন্তু তিনি তো কোনো, মানে তার যে গোটা রাজ্যবাসী তাকে চেনে এমন তো নয়। কে সুরেন্দ্রনকে কিন্তু কেরলের সমস্ত মানুষ চেনে যে তিনি সেখানে বিজেপির মুখ। তাকে রাহুল গান্ধীর এগেনস্টে নামিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কোথাও যেন আমার অন্তত এটা ঘুরে দেখে এসে মনে হয়েছে যে ওই ফাইটটা, ওই ওয়ায়ানারের লড়াইটা অনেক বেশি সিরিয়াস। অন্তত ন্যাশনাল বিজেপিও ওই লড়াইটাকে যদি তুল্যমূল্য আলোচনা বলো। এবার তুমি এসো, ওখানে অ্যান্টি বিজেপি ভোট ভাগ হওয়াটাই হচ্ছে নরেন্দ্র মোদী কেরলে যেটুকু যা পাবেন তাতে কিছুই তো নেই হাতে, হারানোর কিছু নেই। সয়েল টেস্টিং করা সম্ভব হচ্ছে এবং জমি পরীক্ষা করা সম্ভব হচ্ছে, এবং যেটুকু পাবে সেটুকুই লাভ। তার কারণ কি, অ্যানি রাজা তিনি সিপিআই এর জেনারেল সেক্রেটারি, ডি রাজার স্ত্রী, এবং যথেষ্ট মানে রেসপেক্টেড লেডি এবং ভালো নেত্রী। এইরকম একজন ভাইব্রেন্ট ক্যান্ডিডেটকে রাহুল গান্ধীর এগেনস্টে দাঁড় করানো হয়েছে। এবার তুমি দেখো ওখানে ত্রিমুখী লড়াই হবে কি হবে না জানি না, অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে ত্রিমুখী লড়াই। কিন্তু ইন্ডিয়ার ভোট দু রকমের ব্যাখ্যা হয়। যদি অ্যানি রাজা জেতেন তাহলেও সেটা ইন্ডিয়ার বাক্সে ঢুকলো, যদি রাহুল গান্ধী জেতেন তাহলেও ইন্ডিয়ার বাক্সে জুটলো। কিন্তু এই ভোট কাটাকাটির ফলে, এই ইন্ডিয়া জোটের ভোট কাটাকাটির ফলে যদি বিজেপির সেখানে পার্সেন্টেজ ওয়াইজ অনেকটা নম্বর বেড়ে যায়, তবে ওয়ায়ানাডটা একটু কংগ্রেস দুর্গ বলেই পরিচিত, সেইখানে ওই জন্য বরাবরই এটা কংগ্রেস দুর্গ। কিন্তু মাথায় রাখতে হবে সিপিআইও কিন্তু 2.5 লাখ 3.5 লাখ এরকম ভোট পায় সেখানে। ফলে ভোট কাটাকাটির ফলে বিজেপির অঙ্কটা হচ্ছে যতটা পার্সেন্টেজ বাড়িয়ে নেওয়া যায়। বিজেপি কিন্তু এখন থেকেই, যারা ভাবছেন শুধুমাত্র 2024-এর লড়াইটার দিকে তাকিয়ে আছেন নরেন্দ্র মোদী, তারা ভুল করছেন। বিজেপি খুব ভালো করেই জানে, নরেন্দ্র মোদীর বিজেপি খুব ভালো করে জানে যে যদি অসমে 10 বছর সময় লেগে থাকে, যদি পশ্চিমবঙ্গে 8-10 বছর সময় লেগে থাকে এতটা পথ এগোতে, যদি ত্রিপুরাতেও অনেকটা সময় লেগে থাকে, তাহলে দক্ষিণ ভারতেও সময় ইনভেস্ট করতে হবে, এবং হয়তো 26-এর দিকেও তারা তাকিয়ে আছেন। এবার এই যে তুমি বললে যে কেরলে বারবার সরকার পাল্টে দেওয়ার যে প্রবণতা আছে, এটা নিয়ে একটা ছোট্ট হিস্ট্রি একটু বলে দিলে সুবিধা হয়। সেটা হচ্ছে এখন কিন্তু পিনারাই বিজয়নের সরকার 8 বছর চলছে। এই প্রথম কেরলে কোনো নির্বাচিত সরকার পরপর 2বার ক্ষমতায় এলো। তারা বিধানসভা ভোট 2021-এ তারা পরপর 2বার ক্ষমতায় এলো একই সঙ্গে। মানে এটা যে আগে কখনো হয়নি তা নয়, একটু ব্যতিক্রম ছিল। কে করুণাকরণ, কংগ্রেসের মুখ্যমন্ত্রী, ইউডিএফের কেরালায়, তিনি 80-8-এর দশকে একবার তিনি 2বার পরপর ক্ষমতায় এসেছিলেন, কিন্তু মাঝখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গিয়েছিল, সাংবিধানিক সংকট হয়েছিল। কে করুণাকরণকে তখন পদত্যাগ করতে হয়, মন্ত্রিসভাকেও ভেঙে যায়, কিছুদিনের জন্য রাষ্ট্রপতি শাসন জারি হয়, সেই বছরই ভোট হয়। তারপরে কিন্তু কে করুণাকরণের কংগ্রেসের গভর্নমেন্ট, ইউডিএফ গভর্নমেন্ট আবার ক্ষমতায় ফেরে। কিন্তু কোনো সিটিং চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী পদে বসে আছেন পিনারাই বিজয়ন,
তারপরে ব্যাক টু ব্যাক ভোট হলো এবং ব্যাক টু ব্যাক এলডিএফ এর সরকার এলো, টেস্টেড একদম আরো আরেকবার টেস্ট, হ্যাঁ পরপর হলো, এটা কিন্তু একদম ফেয়ার ইলেকশনে দ্বিতীয়বার জিতে ফিরেছেন। এইটা আবার কেরলে একটা নতুন ডিবেট তৈরি করেছে। কি ডিবেট? এবার ঘুরে যেটা দেখে এলাম, এই যে বাংলার মানুষ বলেন যে 5 বছর অনুযায়ী সরকার বদলে দেওয়া, কেরল যেহেতু এটা দীর্ঘ কয়েক দশক ধরে করে আসছে, ফলে কেরলে যেটা হয়েছে, একটা সরকার এসে আর একটা সরকারের প্রজেক্ট, খুব বেশি হয়নি, একটা দুটো ক্ষেত্রে হয়েছে, প্রজেক্ট থামিয়ে দিয়েছে। ফলে ওখানেও একটা ডিবেট তৈরি হয়েছে যে 5 বছর নাকি আর একটা সরকারকে একটু তাহলে কন্টিনিউইটি, ধারাবাহিকতা বজায় থাকলে একটা সরকারের পক্ষে 10 বছরে ডেলিভার করতে সুবিধে হবে। এই ডিবেটটাও কিন্তু শুরু হয়ে গেছে। এবার কেরালায় যেটা সবথেকে বড় বিষয় দেখার, সেটা হচ্ছে এই ভোট কাটাকাটির ফলে আলটিমেটলি কি হয়। দ্বিতীয় কথা, কেরালাবাসীর মনে এটা স্ট্রাইক করে কিনা যে সত্যি তো পশ্চিমবঙ্গে অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিম, মোটামুটি এরা চেনা মুখ, মানুষ খবর রাখেন, শিক্ষিত মানুষ খবর রাখেন যে এরা অধীর চৌধুরী দীর্ঘদিনের সাংসদ, সেলিম আগে সাংসদ থেকেছেন এবং সিপিএমের যথেষ্ট বড় মাপের নেতা। ফলে এরা সেখানে একসঙ্গে হাত ধরাধরি করে লড়ছেন। যতই তুমি বলো রাজ্যে রাজ্যে পলিসি আলাদা, কিন্তু এরা তো প্রত্যেকে ন্যাশনালি রেকগনাইজড পার্টি। ন্যাশনালি রেকগনাইজড পার্টি, একটা কেন্দ্রে পশ্চিমবঙ্গে একরকম নীতি, সেখানে আর এক রকম নীতি। এখন এই যে সেটার থেকে বড় কথা হচ্ছে যে কেরলবাসীকে যখন ভোট দেবে, আমি কংগ্রেসকে ভোট দিচ্ছি, আমি কংগ্রেসকে ভোট দিচ্ছি, কিন্তু আমি লেফটকে পছন্দ করছি না। কিন্তু আমি জানি লেফটকে পছন্দ না করলে কংগ্রেসকে ভোট দেওয়া মানে আমার দিল্লিতে গিয়ে সেই লেফটকে পছন্দ করারই ভোটটা পড়ছে, ইন্ডিয়ার বাক্সে পড়ছে। এই জায়গাটাতে বিজেপি মানে অন্তত এনকাজ করার জায়গাটা থাকতেই পারে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে রাহুল গান্ধীর, এখানে আরেকটা বিষয় আছে কেরালায়, একটু বলে নিই। এটা হচ্ছে কেরালায় কিন্তু মানে লাস্ট যে লোকসভা ভোট হয়েছিল তাতে কিন্তু আমার যতদূর মনে পড়ছে লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট একটা পেয়েছিল, বাকি পুরোটা পেয়েছিল 39টার মধ্যে সম্ভবত 38টা পেয়েছিল ইউডিএফ, মানে কংগ্রেস এবার কিন্তু যতই বিজেপি বলুক শ্যাডো ফাইট, কংগ্রেস মরিয়া হয়ে গোটা কেরলের এই জমিটা ধরে রাখতে চাইছে। যতই তারা অল ইন্ডিয়া পার্সপেক্টিভে বন্ধু হোক না কেন, কেরলের ক্ষেত্রে কিন্তু তিক্ত লড়াই আছে। পোস্টার ছেঁড়াছিড়ি, ওই দেশে ওখানে ওই সংস্কৃতি নেই, এর পোস্টার ছেড়ে দিলাম, ওর পোস্টার কাট আউটের কালি মাখিয়ে দিলাম, সেটা নেই। কিন্তু লড়াইটা কিন্তু ভীষণ জোরদার। এবং আমি সিপিআই এর অফিসে গিয়ে এবং কংগ্রেসের বিজেপির অফিসে গিয়েও শুনেছি যে রাহুল গান্ধী কেন ওয়ায়নাড, তার পুরনো কেন্দ্র আমেঠি, সেই সব জায়গা বা উত্তরপ্রদেশের কোনো সিট থেকে না দাঁড়িয়ে এবারও কেন ওয়ায়নাড থেকে তিনি নিজে লড়ছেন, এটা নিয়ে সিপিআই এর মধ্যে যথেষ্ট তিক্ততা তৈরি হয়েছে। কিন্তু মজাটা দেখো, যখন দিল্লিতে ইন্ডিয়া জোটের কোনো বৈঠক হচ্ছে তখন ডি রাজা রাহুল গান্ধী পাশাপাশি চেয়ারে বসে গল্প করছেন, আলিঙ্গন করছেন, অথচ ডি রাজা স্ত্রী রাহুল গান্ধীর বিরুদ্ধে সেখানে তিক্ত লড়াই লড়ছেন। মানুষের কাছে ভোট দেওয়াটাই কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে, ভোট দেওয়াটাই মানে চয়েসটাই খুব কঠিন হয়ে যেতে পারে। আচ্ছা, রাহুল গান্ধী যখন কথা বললাম, রাহুল গান্ধী ওখানে একটা বড় ফেজ, আর একটা হচ্ছে শশী থারুর, হ্যাঁ, তিরুবনন্তপুরমটা খুব। এবার কিন্তু আমি দেখে এলাম শশী থারুর, আমি জিতবেন কি হারবেন এখন থেকে যেহেতু ইলেকশন চলছে বলা উচিত নয়, কিন্তু আমি শশী থারুর যে আগের মতো খুব মসৃণভাবে মানে প্রচারেও তিনি যথেষ্ট কামড় দিয়েছেন, তার কারণ তিনি জানেন তার বিরুদ্ধে এমন দুজন ক্যান্ডিডেটকে দাঁড় করানো হয়েছে যে এবার কিন্তু ওখানে ত্রিমুখী লড়াইটাই জোরদার হবে। এটা বাংলার দর্শকদের একটু বলি কেন। এখানে পান্নিয়ান রবীন্দ্রন 78 বছরের এক ভদ্রলোককে, শীর্ণকায়, লম্বা, এত বড় চুল রাখেন, তিনি কিন্তু অত্যন্ত রেভারেড, মানে অত্যন্ত রেসপেক্টেড একজন লিডার কেরালার সিপিআই এর, আজীবন অনেস্ট, মানে দুর্দান্ত অনেস্ট। তার সম্পত্তির হলফনামা দেখলে লোকে অবাক হয়ে যাবে, এত ছোট অ্যামাউন্ট, এই যে আমরা কোটি কোটি টাকার সব দেখছি, সারা জীবন এই ভদ্রলোক, মানে একে বলা হয় জাত কমিউনিস্ট, পরিষ্কার কথা বলছি। এখানে শশী থারুর যতবার সংসদে, তার সেই সময় এগেনস্টে উনি দাঁড়াননি না, এবার শশী থারুর পরপর 3 বারের সাংসদ। এখানেও কিন্তু দেখো সিপিআই যে এবার ফাইটটাকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে, সেটা হচ্ছে এইরকম একজন প্রবীণ ভদ্রলোককে, যিনি ওয়াইডলি রেসপেক্টেড অ্যান্ড রেকগনাইজড, তাকে ওখানে দিয়ে দিয়েছে। আবার বিজেপি একটি সর্বভারতীয় চ্যানেলের মালিক এবং তিনি এখন কেন্দ্রীয় মন্ত্রী, যে ভদ্রলোকে রাজীব চন্দ্রশেখর, যার যথেষ্ট অর্থবলও আছে, তাকে ওখানে বিজেপি দাঁড় করিয়ে দিয়েছে।
ফলে ওখানে কাটাকাটির খেলাটা এবার বেশ জমবে, যে কারণে শশী থারুরকে কিন্তু, এবং এখানে একটা অদ্ভুত ব্যাপার, এই দুজন মালায়ালাম কম বলেন, ইংরাজি বেশি বলেন, মানে শশী থারুর এবং রাজীব চন্দ্রশেখর দুজনই বিদেশি শিক্ষায় শিক্ষিত। একজন ছিলেন রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রতিনিধি এবং মানে রাষ্ট্রপুঞ্জে কর্তা, আরেকজন ছিলেন, তার ইন্টারন্যাশনাল কমিউনিটি তাকে চেনে। আবার আরেকজন হচ্ছেন রাজীব চন্দ্রশেখর, উনি হচ্ছেন টেকনোক্র্যাট, এখন উনি একটি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় সরকারের একটি নরেন্দ্র মোদী সরকারের একটি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী। তিনি ওখানে লড়তে নেমেছেন, ফলে তিনি মানে আটমোস্ট চেষ্টা করছেন। আবার ঠিক তার উল্টো ইংরেজি কম বলেন এবং লোকাল ল্যাঙ্গুয়েজকে, মালায়ালামকে অনেক বেশি গুরুত্ব দেন, তিনি হচ্ছেন পান্নিয়ান রবীন্দ্রন, এবং যার ক্যান্ডিডেচার নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না। এই ধরনের লোক রাজনীতিতে অনেক বেশি ওয়েলকাম, ফলে লড়াই জমে উঠেছে। শশী থারুর বিভিন্ন সময় দাবি করেছে যে আমি কংগ্রেসটা করি, আমার দুটো কাজ, একটা হচ্ছে আমি কংগ্রেসের আদার্স পলিটিক্সে আমি থাকি না, আমি আমার শুধু দেখবেন পার্লামেন্ট আর আমার কেন্দ্র, আর যদি কিছু বিদেশে আমি নানা রকম সেমিনার যাই আলাদা কথা, মানে আমি আমার কেন্দ্র নিয়ে আমি বেশি ফোকাস। তাই আমার মানে আমার এই যে বারবার আমাকে তিরুবনন্তপুরম আমাকে জিতিয়ে আসছে, সেটা তার কাছে বলেছে যে আমি কাজটা করি অন্তত, এটাও তার দাবি। আচ্ছা সোমনাথ, তুমি যখন কেরালার প্রসঙ্গ তুললেই একটু বাংলার দর্শকদের এটাও বলে দেওয়া দরকার, দেখুন গোটা কেরালা একবারে বিজেপি ঝাঁপিয়ে পড়ছে, হ্যাঁ 20টা জায়গাতেই প্রার্থী দিয়েছে, কিন্তু বেছে নিয়েছে 5টা থেকে 6টা নরেন্দ্র মোদীর বিজেপি। আমি বলে দিই, ত্রিশূর, পালাক্কাড়, তিরুবনন্তপুরম, এই সিটগুলোতে কেরালায় বেশি জোর দিচ্ছে নরেন্দ্র মোদীর বিজেপি। কেন? তার কারণ অতীতে দেখা গেছে জিততে না পারলেও এই সিটগুলোতে কিন্তু বিজেপির কোথাও 15%, কোথাও 10% এইরকম ভোট আছে অতীতে। এবং আরেকটা ব্যাপার, এটাও অনেকে জেনে অবাক হবেন, ত্রিবান্দ্রম আগে পুরনো নাম এবং এখন নাম হচ্ছে তিরুবনন্তপুরম, যেটা কেরালার রাজধানী। এই তিরুবনন্তপুরম কর্পোরেশন যেটা, তাতে কিন্তু বিজেপি সিঙ্গল লার্জেস্ট পার্টি, কিন্তু বোর্ড গঠন করতে পারেনি। তার কারণ কি, ওই যে ইউনাইটেড এলডিএফ, লেফট ডেমোক্রেটিক সিপিএম, সিপিআই এবং তাদের যারা সাপোর্ট পার্টি, তারা মিলে বোর্ডটা গঠন করেছে। কিন্তু বিজেপির যে কিছু অংশে ভোট আছে তিরুবনন্তপুরমে, এর প্রমাণ তারা সেখানে সিঙ্গল লার্জেস্ট পার্টি। আর একটা বিষয় বলে দিই, পালাক্কাড় কেন, দেখো বেছে বেছে ভালো প্রার্থী দেওয়া হয়েছে। পালাক্কাড় প্রধানমন্ত্রী গিয়েছিলেন এবং যথেষ্ট মানে রাস্তায় মানুষের যথেষ্ট উচ্ছ্বাসও দেখা গিয়েছিল। পালাক্কাড় হচ্ছে তামিলনাড়ু এবং কেরালার একেবারে রাজধানী, একদম বর্ডারিং, ঠিক তার উল্টো দিকেই হচ্ছে কোয়েম্বাটুর। কোয়েম্বাটোর এমন একটা জায়গা যে কেন্দ্রে এবার আন্নামালাই দাঁড়িয়েছেন, এবং কোয়েম্বাটোরে কিন্তু আমার যতদূর মনে পড়ছে 98-99-এ একবার কোয়েম্বাটোরে কিন্তু বিজেপি একবার জিতেও ছিল, এনডিএ গভর্নমেন্টের ওখানে এমপি হয়েছিল একবার, 98-99 সম্ভবত। ফলে ওখানে কিন্তু বিজেপির একটা পুরনো কোর ভোট আছে। আন্নামালাই অ্যাজ আ লোকাল হিরো তিনি ওখানে বিশেষ সাড়া জাগিয়েছেন। পালাক্কাড় এবং কোয়েম্বাটুর এসব জায়গায় নরেন্দ্র মোদী যখন প্রচারে গেছেন, তখন অন্তত মানুষের উন্মাদনা রাস্তায় যথেষ্ট দেখা গেছে। এবার বিজেপি মনে করছে যে কোয়েম্বাটুরের যেটা সুবাতাস, ভোট বৃদ্ধির যেহেতু পাশের কেন্দ্র পালাক্কাড়, ভোট বৃদ্ধির যে প্রবণতা, একটা কেন্দ্রে বিজেপি কিছুটা ভোট পাচ্ছে, একদম পায়ে হেঁটে চলে যাওয়া যায় এরকম বর্ডারিং যদি হয়, হ্যাঁ, বা স্বল্প ডিস্টেন্স গাড়িতে কভার করা যায়, সেখানেও কিছুটা প্রভাব পড়বে। এইরকম মাইন্ডসেট থেকে, এরকম ভাবনা থেকে কিন্তু পালাক্কাড়ও ভালো ক্যান্ডিডেট দেওয়া হয়েছে। সুতরাং এই ত্রিশূর, পালাক্কাড়, তিরুবনন্তপুরম, ওয়ায়নাড তো বটেই, এসব জায়গায় বিজেপি যথেষ্ট লড়াই লড়ছে। আমি আবার বলছি, ওয়ায়নাডে কিন্তু বিজেপি যতই কে সুরেন্দ্রন বলুন, রাহুল গান্ধীকে এখনো পর্যন্ত যারা অ্যানালিস্ট তারা এগিয়ে রাখছেন, এটা ঠিকই, কিন্তু রাহুল গান্ধী দাঁড়াচ্ছেন বলেই আমি একটা তুলনায় মানে আগে থেকেই হেরে গেছি, সারেন্ডারিং অ্যাটিটিউড থেকে একটা হালকা ফুলকা ক্যান্ডিডেট দিয়ে দিলাম, যেটা বিজেপি এতদিন করে এসেছে। এর আগের বার কিন্তু ডাইরেক্ট বিজেপি ক্যান্ডিডেট দেয়নি ওয়ায়নাডে একটা কোনো তাদের যে শরিক দল, তাদেরকে আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, তাদেরকে ছেড়ে দিয়েছিল। এবারে ওয়ায়নাডের সিটটা কিন্তু স্টেট বিজেপি প্রেসিডেন্ট যিনি। তবে রাজাদা একটা কথা বলো, আমরা এই মুহূর্তে যদি আমরা দেখি যে দক্ষিণ ভারতের প্রধানমন্ত্রী একটা মানে অ্যাজ এ বিজেপি ক্যান্ডিডেট এবং প্রধানমন্ত্রীর মুখ হিসাবে সে বড় ফেস রাহুল গান্ধী, যেখান থেকে রাহুল গান্ধীর আমরা মানে প্রায় প্রথম থেকে দেখে আসছি যে ভারত জোড়ো যাত্রা, কন্যাকুমারী থেকে শুরু করেছে কাশ্মীর, যে দক্ষিণ ভারতটাকে
যেভাবে একটা বন্ধনীতে বাঁধার চেষ্টা করেছে এবং আমরা উচ্ছ্বাসও দেখেছিলাম, এইটা কিভাবে প্রভাব পড়বে যে দক্ষিণ ভারতের ভোটের ক্ষেত্রে রাহুল গান্ধী মানে যে জায়গাটা কংগ্রেসের তো একটা হোল্ড রয়েছে, সেই জায়গায় আরও কনসলিডেট হবে ভোটটা, সেটা কি মনে হচ্ছে? দেখো, এটা তো শুধুমাত্র দক্ষিণ ভারতের কথা নয়, গোটা ভারতেরই প্রসঙ্গ। তবু মানে দক্ষিণ ভারতে আমরা উচ্ছ্বাসটা বেশি দেখেছি আর উত্তর ভারত। হ্যাঁ, একটু ব্যাকগ্রাউন্ডে গিয়ে আলোচনা করলে সাধারণত দক্ষিণ ভারত কিন্তু কংগ্রেসকে, মানে তুমি যদি বিজেপি আর কংগ্রেসের মধ্যে তুলনা করো, আমি এই রাহুল গান্ধীর কংগ্রেস বলছি না, তার আগে বরাবরই দক্ষিণ ভারতের রাজ্য মানে একাধিক কেন্দ্র, একাধিক রাজ্য গান্ধী পরিবারের ত্রাতা হয়ে উঠেছে। যখন ইন্দিরা গান্ধী হেরে গেলেন রায়বেরেলি থেকে, তখন তার ঠিক পরের বছর তিনি লোকসভায় ঢুকতে মরিয়া ছিলেন, কারণ লোকসভাটাই হচ্ছে তার ন্যাচারাল জায়গা, লোকসভার ফ্লোর। সেখানে কর্ণাটকের চিকমাগালুর ইন্দিরা গান্ধীকে, উত্তরটাকে রিজেক্ট করলো, দক্ষিণ ভারত ইন্দিরা গান্ধীকে সসম্মানে আবার ফিরিয়ে দিল এবং লোকসভার ভেতরে মানে ফ্লোরের ভেতরে ঢুকিয়ে দিল। আবার তুমি দেখো, যখন তার নাতি রাজনৈতিক সংকটে পড়লেন, আমেঠিতে হেরে গেলেন, তখন কিন্তু ওয়ায়ানার বাঁচালো। ফলে কোথাও একটা দক্ষিণ ভারতের কংগ্রেসের প্রতি একটা, বিশেষ করে এই কর্ণাটক বা এইসব জায়গার যে কোথাও একটা সহমর্মিতা রয়েছে বা অন্তত অ্যাকসেপ্টেন্স রয়েছে, সেটা কিন্তু ওই দুটো ঐতিহাসিক ঘটনা দিয়ে কিছুটা হলেও প্রমাণ করা যায়। আমার বক্তব্য হচ্ছে যে বিজেপি ভালো ফল করবে এরকম নানান রকম জনমত সমীক্ষা থেকে উঠে আসছে দক্ষিণ ভারতে। সেইখানে এই যে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার উচ্ছ্বাস বা সব কিছু নিয়ে কোথাও কি তার অন্তরায় হয়ে দাঁড়াবে বিজেপির কাছে, নাকি না সেটা অন্তরায় হয়ে দাঁড়াবে না? রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা শুরু করার অনেক আগে থেকেই নরেন্দ্র মোদী কিন্তু দক্ষিণ ভারতে বলছিলে। হ্যাঁ, আমি সেটাই বলার চেষ্টা করছি যে হ্যাঁ, হয়তো কিছু মানুষকে জোটবদ্ধ করতে পেরেছেন রাহুল গান্ধী, কিন্তু নরেন্দ্র মোদী যেটা করেছেন সেটা হচ্ছে, মানে আমরা চর্চা শুরু করার, আমরা এখন কেন চর্চা করছি, তার কারণ প্রশান্ত কিশোরের মতো একজন লোক, যার একটা ভোটার মানে ভোট নিয়ে ভবিষ্যৎবাণী করার ক্ষেত্রে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়ে গেছিল, বিশেষ করে 2021-এর বিধানসভা ভোটের পর, বাংলায় দেখার পর। সেই জন্য বাঙালি এই চর্চাটা বাড়িয়েছে, চিন্তনটা বাড়িয়েছে যে দক্ষিণ ভারতে তাহলে হয়তো বিজেপির ভোট বাড়বে। কিন্তু নরেন্দ্র মোদী খুব চুপি সারে, ওই যে বললাম ইসরোর চেয়ারম্যানকে যখন জড়িয়ে ধরেছিলেন, তখন এসব কিছুই ছিল না। ইসরোর চেয়ারম্যান যখন চন্দ্রায়নের একটা প্রজেক্ট ব্যর্থ হলো, জড়িয়ে ধরলেন, তখন তিনি চোখের জল ফেললেন। এই যে ইমোশনালি দক্ষিণ ভারতকে ইন্টিগ্রেট করা ধীরে ধীরে, এবং আরেকটা কথা বলতে হয়, সেটা ওই তামিলনাড়ু কেন্দ্রিক হলেও দক্ষিণ ভারতে তার এফেক্ট থাকবে। ডিএমকে বরাবর যেটা করে এসেছে, কোথাও এটা কুক্ষিগত রাখার চেষ্টা করেছে। অ্যাকচুয়ালি তো উত্তরে আর দক্ষিণে বিরাট কোনো কালচারাল তফাৎ নেই। যদি ব্রাহ্মণ্যবাদ বলো, ডিএমকে কিন্তু ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে, তুলনায় এডিএমকে অনেক বেশি তারা ফ্লেক্সিবল, মানে জয়ললিতার দল। বরাবর মানে ডিএমকে যেটা দেখিয়ে এসেছে সেটা হচ্ছে দেয়ার ইজ আ হিউজ ডিফারেন্স বিটুইন নর্থ ইন্ডিয়া অ্যান্ড সাউথ ইন্ডিয়া, মানে দ্রাবিড় স্টেটের মধ্যে বিরাট কালচারাল তফাৎ। কিন্তু এখন বোঝা যাচ্ছে খুব, তুমি ওখানে এক নামে বিষ্ণুকে ডাকা হয়, তুমি এখানে বিষ্ণু বলে ডাকো। শবরীমালা কিভাবে প্রভাব ফেলতে, তুমি সেটাই বলছি আমি, তুমি ওখানে এক নামে ডাকো, এখানে আর এক রকমের ডাকা হয়। তুমি রামের পুজো এখানে করছো, সেখানে রাম না বলে অন্য কিছু বলা হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে কোর হিন্দুত্ব সেখানে নেই তা নয়। ওই যে বললাম 60 এবং 70s ডিএমকে আন্দোলনে, দ্রাবিড় মুভমেন্টে এমন একটা নন বিলিভিং সোসাইটির রূপ পেয়েছিল তামিলনাড়ুর মতো রাজ্য, যে সবাই ওখানে মানে নাস্তিকতাবাদে বিশ্বাস করেন, কেউ আস্তিক নন, হিন্দুত্বে কেউ বিশ্বাস করেন না। পরে দেখা গেল যে না, হিন্দুত্বও সেখানে রয়েছে, কিন্তু যার পলিটিক্যাল ইন্টারপ্রিটেশনটা ডিএমকে এমন করে করেছিল যে উত্তর ভারতের কোনো দল, বিশেষ করে যারা প্রধানত হিন্দিভাষী, তাদেরকে এখানে রুখতে হবে। এবার কোথায় পার্থক্যটা কোথায় হলো? আন্নামালাই ইউনিভার্সিটি, সেখানে বঙ্গ সন্তান পড়ে না, সেখানে লখনৌয়ের কেউ পড়ে না। ফলে এই যে সোশিও ইকোনমিক স্তরে কালচারের যে মানে বিনিময়, সেটা তো আন্নামালাই ইউনিভার্সিটিকে দিয়েও হয়েছে। আন্নামালাই ইউনিভার্সিটি, যিনি আরেকজন আন্নামালাই ছিলেন, যিনি এই ইউনিভার্সিটি, এটা নিয়ে বারবার কথা হচ্ছিল যে আন্নামালাই যে এই নামটা, এই নামটা আন্নামালাই, প্রথম কথা হচ্ছে যে একাধিক বিখ্যাত আন্নামালাই রয়েছে, মানে স্বাধীনতা সংগ্রামী, আর এই আন্নামালাই যে ইউনিভার্সিটি তৈরি করেছে হচ্ছে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আসছি আমি সেটা। হ্যাঁ, আবার দেখো ওখানে ওয়েস্টার্ন তামিলনাড়ুতে একটা ওবিসি ক্লাস আছে, ঠিক আছে?
ওখানে কুঙ্গ, যতদূর আমার মনে পড়ছে, কঙ্গু রিজিয়ন, আসলে এটা জিওগ্রাফিক্যালি কোনো রিজিয়ন নয়, কিন্তু ওয়েস্টার্ন তামিলনাড়ুর 6টা ডিস্ট্রিক্ট নিয়ে এরম একটা জায়গা আছে কঙ্গু রিজিয়ন বলা হয়। এই কঙ্গু রিজিয়নে একটা তামিল সেকশন আছে যারা গোটা ভারতে লরি বিজনেস, তাদের যে ট্রাক গাড়ি বড় বড় যেগুলো লরি বলা হয়, এই লরি বিজনেস, তাদের এডুকেশন বিজনেস, তাদের বড় বড় ফ্যাক্টরিজ, এবং গোটা তারা কিন্তু খুব স্ট্রং ন্যাশনাল এবং একটা ইন্টারন্যাশনাল কমিউনিটি হয়ে উঠেছে কঙ্গু রিজিয়ন। এই কঙ্গু রিজিয়ন তামিলনাড়ুকে স্টেট জিডিপির একটা বড়, তামিলনাড়ুর যে স্টেট জিডিপি, তার স্টেট জিডিপির বড় অংশ আসে এই কঙ্গু রিজিয়ন থেকে। মারাত্মক মারাত্মক সব ট্যালেন্ট সেখান থেকে বেরিয়েছে, একটা বড় ব্যবসায়ী এবং ইন্ডাস্ট্রিয়াল ক্লাস। তারা বিভিন্ন জায়গায়, তারা এমনকি ইন্টারন্যাশনাল কমিউনিটি হয়ে বাইরে বাইরে গিয়েও কিন্তু তারা বিভিন্ন জায়গায় ব্যবসাপত্র করছে এবং বড় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করছে। তাদের কিন্তু এই ভারতের অন্যান্য জায়গাতেও যথেষ্ট শাখা প্রশাখা আছে। এবার নরেন্দ্র মোদী কী করছেন, এদের মধ্যে থেকে যারা রয়েছেন বেস্ট ট্যালেন্ট, সেই সংস্থার যারা কর্ণধার, তাদের ভাষায় তারা যেরকমভাবে কথা বলেন, তাদের যেটা কালচার সেটাকেও তুলে ধরছেন। অর্থাৎ মোদী এই ইন্টিগ্রিটি বিটুইন নর্থ অ্যান্ড সাউথ, ইন্টিগ্রিটিটা করতে চাইছেন। এই যে ডিভাইড, তিনি ওখানে গিয়ে বলছেন, কে বললো আমি শুধু হিন্দিতে কথা বলতে পারি, দেখো আমি তোমাদের ভাষায় কথা বলছি। আবার তুমি দেখো এরকম ট্যালেন্টেড বঙ্গ সন্তান যারা মানে ওয়েস্টার্ন কান্ট্রিজে বিভিন্ন সংস্থার সিইও হয়েছেন, এইরকম কিন্তু তুমি তামিলনাড়ুতেও পাবে। তামিলনাড়ুতে মানে শিক্ষা দীক্ষা তো খুব যথেষ্ট উচ্চমার্গের। এবার তামিলনাড়ুর সাকসেসফুল ব্রেইনস যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে, যাকে বলা হয় গোদা বাংলায় বলে রাজ করছেন পদাধিকারে, বিভিন্ন বেসরকারি সংস্থার মাথায় বসে, এরকম অনেক বঙ্গতনেও দেখা যায়, এরকম অনেক তামিলনাড়ুর ছেলেকেও দেখা যায়, ছেলে মেয়ে। মোদি কিন্তু এইসব বেস্ট ব্রেনদেরকে অ্যাড্রেস করেছেন। যখন তিনি বাইরে গেছেন কোথাও, তামিল ডায়াসপোরা, ইন্টারন্যাশনাল কমিউনিটি যেখানে, সেখানেও কিন্তু মোদি, অর্থাৎ তাদের মধ্যে সেই তামিল জাত্যভিমান, তুমি দ্রাবিড়িয়ান জাত্যভিমান বলো, তামিল জাত্যভিমান বলো, তিনি তাদের অ্যাড্রেস করেছেন। তার যিনি রিসার্চার রয়েছেন, তিনি খুঁজে বের করেছেন যে ওই রকম সিইও, সেই সেমিনারে সেই সিইওকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ কোথাও যদি তিনি যেমন শি জিনপিংকে নিয়ে গেছেন, লোকাল পোশাক পরে সেখানে হেঁটেছেন, তিনি যেমন মন্দির ভিজিট করেছেন, ঠিক আছে, তিনি কাশী এবং দক্ষিণ ভারতের মধ্যে, তামিলনাড়ুর মধ্যে তিনি লিঙ্ক তৈরি করার চেষ্টা করেছেন। আবার একই রকমভাবে তিনি এই যে দীর্ঘদিনের যে বাধক বা বাধাটা ছিল, যে ইনি আসলে একজন উত্তর ভারতে একটা ডমিনেন্ট পার্টি, তার মুখ, এইটা গিয়ে ওখানে ভাঙার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, আমি তোমাদেরও, আমি উত্তরেরও, আমি তোমাদেরও, তোমাদের ল্যাঙ্গুয়েজকেও আমার মানে সমান রেসপেক্ট আছে, তোমাদের সোশিও কালচারাল যা ব্যাকগ্রাউন্ড সেটার প্রতিও আমার সমান রেসপেক্ট আছে। আমি তো অযোধ্যা গেছিলাম কভার করতে, আমি তো দেখলাম যে রামেশ্বরম থেকে, ওখান থেকে ওই সোনার জলে মোড়া যে রামচন্দ্রের পাদুকা, সেই পাদুকা নিয়ে একজন হেঁটে এসেছেন মাসের পর মাস ধরে। তাই এর কোনো এফেক্ট হবে না? মানে মোদি প্রতিদিন রাজনীতিটা করেছে, প্রতিদিন রাজনীতিটা অল্প 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 করে গিয়ে মানে ব্যাপারটাকে তাদের ভেতরে গিয়ে, কখনো মনে হয়নি যে আমাদের উড়ে এসে জুড়ে বসার মতো মোদি কখনো। আমাদের র্যাপ আপের সময় হয়ে গেছে, যেহেতু যে অনেকক্ষণ ধরে আলোচনা চলছে, আমি বলি কি কি করেছেন। এক হচ্ছে তিনি তামিল জাত্যভিমান, সেই জাত্যভিমানটাকে হাওয়া জুগিয়েছেন। নর্থ ইন্ডিয়ান একটা দলের তিনি মাথা, এবং শুধু নর্থ ইন্ডিয়ানেই তিনি, নর্থ ইন্ডিয়া এবং মধ্য ভারত হিন্দু সম্রাট এইটা থাকেন না, ওখানে গিয়ে একেবারেই কেউ বিজেপি প্রচার করছে না তিনি হিন্দু হার্টল্যান্ডের সম্রাট, এই প্রচার হচ্ছে না। ওখানে বরং তলায় তলায় তার যারা অনুগামী তারা প্রচার করছেন যে উনিও আসলে দ্রাবিড়িয়ান, উনিও সমুদ্র পার্শ্ববর্তী একটা অংশ, ওই যে বিন্দু পর্বতের নিচে তুমি বললে। আমি এখানে একটা কথা যোগ করি রাজাদা, যেখানে হচ্ছে যে আমরা যখন সংসদ উদ্বোধনের সময় দেখলাম সিঙ্গেলকে ব্যবহার করা, এটা একটা খুব দারুণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে সিঙ্গেলকে ব্যবহার করা। তারপর তিনি মানে এই বিভিন্ন সময়ে তিনি গেছেন হচ্ছে যে দক্ষিণ ভারতের বিভিন্ন সমুদ্রে গিয়ে বিভিন্ন জায়গায় তিনি তপস্যা করে তারপর তিনি তার মানে কি রাম মন্দিরের উদ্বোধনের আগে তিনি দক্ষিণ ভারতটা ঘুরে এসেছেন বারবার। যে মানুষ এই সমুদ্র তট দেখতে অভ্যস্ত, যাদের গায়ে সমুদ্রের নোনা বাতাস লাগে, সেই সব মানুষগুলোর কাছে তো একটা বার্তা যে তোমাদের যেগুলো সি শোর, তোমাদের যেগুলো সমুদ্রের উপকূল, এই উপকূলগুলো আমার কাছে। কোথাও রাম মন্দিরকে ওই জায়গায় টেনে নিয়ে গেছে সমুদ্রে, কন্যাকুমারী বা তার আশপাশে সব। এবং রামায়ণ তো তার যেহেতু কন্যাকুমারী একদম, তার তো ব্যাকগ্রাউন্ডার রয়েছে, সেটা খুব সেটাকে রিলেট করিয়েছে বারবার চেষ্টা। ওই যে বললাম, কাশীর সঙ্গে তিনি তামিলনাড়ু চেন্নাইয়ের
লিঙ্ক করিয়ে দিয়েছেন, লিঙ্ক করানোর চেষ্টা করেছেন। দ্বিতীয় কথা, গেছেন কতবার দেখো। একটা মানুষ যদি এই লেভেলের লিডার, তার কি কোনো বুদ্ধি নেই? তিনি যদি বারবার বারবার একটা জায়গায় হ্যামার করেন, তাহলেও তো কোথাও অনেকেই এটা বলছেন যে তিনি বার্তাটা দেওয়ার চেষ্টা করেছেন যে তোমরা আমাকে জেতাও বা হারাও, আমি কিন্তু তোমাদের কাছে বারবার আসি। আর এই যে দ্রাবিড় 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 বলছো, আমিও তো এক অর্থে দ্রাবিড়িয়ান। সমুদ্রের তটে এবং সমুদ্রের কিনারায় যে রাজ্যটা, সেই গুজরাটের লোয়ার পার্টটা থেকে যদি দেখো, সেখান থেকেই অ্যাকচুয়ালি তুমি যদি গ্রামাটিক্যালি দেখো তাহলে দ্রাবিড়িয়ান ধরতে হবে। তিনি সেখান থেকে রিপ্রেজেন্ট করছেন। আর একটা বিষয় আছে, একটা সময় এই ভদ্রলোকের ভিসা ওয়েস্টার্ন কান্ট্রিগুলো ডিনাই করেছিল। ওয়েস্টে কিন্তু এই তামিল ট্যালেন্ট এবং সাউথ ইন্ডিয়ান ট্যালেন্ট ছড়িয়ে পাশ্চাত্যের দেশগুলোতে। আজকে সেই মানুষটাকে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো ইনভাইট করে আপনি আসুন এটা করছে। কোথাও এটা কি যেগুলো তামিল ডায়াসপোরা বাইরে বিদেশে, সেই সমস্ত টপ ব্রেনস এবং উচ্চ প্রতিষ্ঠিত সৌদি আরবের সঙ্গে ভারতের যে একটা সুসম্পর্ক, যেখানে কেরল থেকে প্রচুর লোক সৌদি আরবে যায়, প্রচুর লোক, এই জায়গায় যে কেরলের মানুষও তাই সেই জায়গাটা রিলেট করতে পারে যে নরেন্দ্র মোদী কেরল থেকে উঠে আসা ব্যবসায়ী আজকে সৌদি আরবে তার, এবং শপিং মল রয়েছে, এই যে লুলু, হ্যাঁ, গোটা ইন্টারন্যাশনাল ব্যবসা রয়েছে তার। তাহলে এই মানুষগুলোর চোখে তিনি তো হিরো হবেনই, তার কারণ আগে তারা গল্প বা কাহিনী শুনতেন যে মোদি ভিসা পাচ্ছেন না, এখন তারই একটি বিতর্কিত অধ্যায়কে নিয়ে এখন সেই দেশগুলো তাকে আপনি আসুন করছে, একটি দুটি ব্যতিক্রম ছাড়া। ফলে তাদের চোখে দেখতে মনে হয়েছে যে এটা নরেন্দ্র মোদীর উত্তরণ। তো এটা নিয়ে যতই বিতর্ক থাক না কেন, যে তিনি তার অতীত কি, এই কি ওই কি, তিনি তো এই উত্তরণটা করে দেখাতে পেরেছেন যে দেখো যারা আমাকে আটকে দিয়েছিল, দে আর নাও ইনভাইটিং মি। ফলে এটাও তো সেই তামিল ডায়াসপোরা বা কেরালার যারা বাইরে সুপ্রতিষ্ঠিত, মালায়ালাম ভাষায় কথা বলেন এবং ইংরেজিকেও রপ্ত করেছেন, তাদের কাছেও তো এটা নরেন্দ্র মোদীর এক ধরনের ইন্টারন্যাশনাল কমিউনিটিতে উত্থান। এটাই একদম তাই না? যে মানুষটা ওয়াশিংটনে থাকেন, মোদি যখন সেখানে যাচ্ছেন, চোখের সামনে তিনি দেখতে পাচ্ছেন তাকে হোয়াইট হাউস কী করছে নিয়ে, তাই না? জো বাইডেনের সঙ্গে তার কথা পিঠে চাপড়া মেরে আলোচনা করা, সাধারণ মানুষকে এগুলো সবসময়তেই কোথাও একটা মানে বুস্ট করে। এবং আরেকটা কথা আমি বারবার বলছি, নরেন্দ্র মোদী কিন্তু তার তুমি যদি ব্যক্তিগত পলিটিক্যাল ক্যারিয়ার দেখো, উনি যেখানে ট্রিগার পান উনি সেখানে না মরণ কামড় দেন। উনি বেঙ্গলের ট্রিগার পেয়েছিলেন, কোমরে দড়ি বেঁধে ঘোরাবো, দ্যাট ওয়াজ আ ট্রিগার, প্ররোচনা এক ধরনের। তখনও কিন্তু উনি এইভাবে অ্যাটাক তৃণমূলকে শুরু করেননি, ভার্চুয়ালি শুরুই করেননি বলতে গেলে, প্র্যাকটিক্যালি তখন তো শুরুই করেননি। উনি তো একটা বোঝাপড়া চেয়েছিলেন যে তৃণমূল আমাকে করে নিক, আমাকে সাপোর্ট করুক আমার নতুন অধ্যায়। 2014 সালে আমি নিজে ছিলাম সেই যখন কাভারেজটা হচ্ছে, উনি যখন বলছিলেন মেরে দোনো হাতোं में दीदी का लड्डू होगा, ঠিক আছে, অর্থাৎ বাংলারও ভালো হবে, দিল্লিরও ভালো হবে, এরকম একটা ডবল ইঞ্জিন সরকার থাকবে, ডবল ইঞ্জিন সরকার বোঝাপড়া। উনি যখন দেখলেন এখান থেকে রিজেকশন এলো, তখন উনি দ্যাট ওয়াজ আ ট্রিগার। এবং ওই যে ল্যাঙ্গুয়েজটা যে আমাকে এখানে কটাক্ষ করা হলো, কোমরে দড়ি বেঁধে ঘোরানোর এরকম কড়া বার্তা দেওয়া হলো, উনি তখন এক ধরনের মানে বাংলা আমি নেবই এরকম একটা উঠে পড়ে আদা জল খেয়ে লাগলেন। সেম থিং হ্যাপেন্ড ইন তামিলনাড়ু। 2018-19-এ গো ব্যাক মোদি স্লোগান উঠেছিল, উনি সেটা ভাঙতে মরিয়া। আর এই যে তুমি আন্নামালাইয়ের কথা বলছিলে, দুজন আরও বিখ্যাত আন্নামালাইয়ের কথা বলি। একজন সি আন্নামালাই, যিনি গান্ধীজি যখন কুইট ইন্ডিয়া মুভমেন্টের ডাক দিয়েছিলেন, তখন তিনি একেবারে সামনের সারিতে থেকে, হ্যাঁ, তিনি কিন্তু ন্যাশনালিস্টিক ফিলসফিকে গ্রহণ করে সেই যুবক, সেদিনের সেই তরুণ সি আন্নামালাই, তিনি ওয়াইডলি রেসপেক্টেড। তিনি গান্ধীজির হয়ে কুইট ইন্ডিয়া মুভমেন্টে গান্ধীজির ডাকে সাড়া দিয়ে একেবারে ব্রিটিশের বিরুদ্ধে লড়েছিলেন, জেলে গিয়েছিলেন। পরবর্তীকালে সি রাজাগোপালাচারী তাকে মামলা লড়ে বের করে এনেছিলেন এবং একটা সময় জেল ভাঙতে গিয়েছিল তার জন্য তামিলনাড়ুর মানুষ। তাহলে তিনি একজন হিরো। এই আন্নামালাইয়ের সঙ্গে নামের সঙ্গে তার মিল পাওয়া যাচ্ছে, ন্যাশনালিজমের কোথাও দেখো নাম মিল পাওয়া যাচ্ছে। আর একজন আন্নামালাই, যিনি আন্নামালাই ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে আজকে গোটা ভারতের সেটা তো এখন রেকগনাইজ। আরেকটা ব্যাপার হচ্ছে আন্নামালাইয়ের সঙ্গে নাকি শিবের একটা সম্পর্ক আছে, মানে যদি আন্নামালাইয়ের কথার মধ্যে দিয়ে একটা শিব আরাধনার একটা রয়েছে, মানে তামিলের কাছে আন্নামালাই একটা মানে ঈশ্বরের দূতের হিসেবে কাজ করে। যে কোনো পলিটিক্যাল বিষয় নিয়ে ডিসকাশনে তো ইমোশনাল হলে চলে না।
মানে এটা মাথায় রাখতে হবে যে যারা মনে করছেন নরেন্দ্র মোদী এবার ওসব ডবল ডিজিট এগুলো তো বলতে হয় তাই বলা, কিন্তু যেখানে তোমার কিছুই নেই সেখানে তুমি যদি 10%-এ পৌঁছো, তামিলনাড়ুতে অ্যাগ্রিগেট ভোটটা যদি বিজেপির 12 থেকে 13% গিয়ে পৌঁছয়, একটা সময় তোমার ইয়েতে কি ছিল, আর একটা দক্ষিণ ভারতের রাজ্য যেখানে বিআরএস এবার হেরে গেল এবং কংগ্রেসের উত্থান হলো, সেখানে তো নরেন্দ্র মোদীর দল অনেকটাই এগোতে পারলো। একদম। আর না, আর একটা কথা হচ্ছে যে তামিলনাড়ুতে বিধানসভাতে ওরা 4টে আসন, আমি তেলেঙ্গানার কথা বলছি, তেলেঙ্গানায় বিজেপি তো এবার যথেষ্ট এগোতে পারলো। হ্যাঁ, তাই না? আমি যে তামিলনাড়ুর কথা তুমি যেটা বলছো ডবল ডিজিটের ভোট শতাংশ আসবে, সেখানে আমরা দেখেছি গত বিধানসভাতে 4টে আসনে বিজেপি লড়েছিল, এআইডিএমকে সঙ্গে জোট ছিল, তখন 4টে আসনে লড়েছে, 4টেতেই ওরা জিতেছিল। মানে একটা বিজেপির জমি তৈরি হচ্ছিল। এই জন্যেই এবার যেটা নরেন্দ্র মোদী করেছেন যে মোট 39টা আসনের মধ্যে, তামিলনাড়ুতে 39টা লোকসভা আসনের মধ্যে এই প্রথম 23টা আসনে একা লড়ার হিম্মত দেখিয়েছে বিজেপি। 23টা আসনে একা লড়ছে এবং তার সঙ্গে বাকি 10টা ছাড়া হয়েছে আনবুমনি রামাদাসের যে দল, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন ইউপিএ সরকারে তিনি, এখন তিনি এদের সঙ্গে জোট বেঁধেছেন। আনবুমনি রামাদাস, তার বাবাও এখনও বেঁচে আছেন। সেই আনবুমনি রামাদাসের দলকে, পিএমকে, তাকে 10টা সিট ছাড়া হয়েছে। এবার তামিলনাড়ুর একটা পার্টে পিএমকের কিন্তু যথেষ্ট প্রভাব রয়েছে। এই পিএমকে সঙ্গে এই যে গাঁটছড়াটা হয়েছে, এটা ক্লিক করে কিনা সেটা এবারে রেজাল্টে বোঝা যাবে। কিন্তু এই যে আর বাকি যে 5-6টি আসন আছে 39টার মধ্যে, সেই 5-6টা আসন সমমনোভাবাপন্ন দলকে দেওয়া হয়েছে। আর কি, এই 5-6টার মধ্যেও দু একটা ছোটোখাটো দল, তারা কিন্তু নিজেদের প্রতীকে লড়ছে না, তারা পদ্ম প্রতীকে লড়ছে। তার মানে প্রতীকটাকে ঘরে ঘরে ঢুকিয়ে দেওয়া, পদ্ম প্রতীকটাকে ঘরে ঘরে ঢুকিয়ে দেওয়া, যেতে এতদিন এডিএমকে ঘাড়ে ভর দিয়ে করতে চাইতেন মানে বিজেপি, সেইটা নরেন্দ্র মোদী করলেন। যা হবে দেখা যাবে। চলো 23টা সিটে লড়ি। 23টা সিটে লড়লে কি হবে, তুমি একা লড়লে তবে তো তোমাকে লোকে একটা পক্ষ বলে গণ্য করবে। এতদিন ওখানে এমন একটা লড়াই হতো যে লড়াইটা ডিএমকে ভার্সেস এডিএমকে। নরেন্দ্র মোদী যে ন্যারেটিভটা দিলেন সেটা হচ্ছে না, শুধুই তামিলনাড়ুতে ডিএমকে ভার্সেস এডিএমকে নয়, আই অ্যাম অলসো দেয়ার অন দ্য ফিল্ড, আমিও মাঠে আছি, তোমরা আমাকেও একটা পক্ষ বলে গণ্য করো। এই যে এতে যদি তিনি সফল হন, তাহলে সেটা একটা, তখন তো ডঙ্কা বাজাবে বিজেপির লোকজন রাস্তায় নেমে। আর যদি তিনি এতে ব্যর্থ হন, তিনি কোর ভোট কত, সেটা তামিলনাড়ুতে আসলে কত দূর এগিয়েছেন, এটা কিন্তু তিনি পরখ করে নিতে পারবেন। ফলে এর দুদিক থেকেই সুবিধা। এই আলোচনা তো চলতেই থাকবে। দাক্ষিণাত্যের রাজনীতি যা বর্ণময়, এত বৈচিত্র্যময়, তা এই আলোচনা একটা এপিসোডের মধ্যে হয়তো আমরা শেষ করতে পারবো না। এরকম আলোচনা হয়তো আগামী দিন আমরা আরও করব। তা আমরা আজকে যে আলোচনা করলাম, তা আপনাদের কেমন লাগলো আপনারা সেটা জানান। আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করুন, শেয়ার করুন। আর অবশ্যই নরেন্দ্র মোদী দাক্ষিণাত্যের রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারবে, আপনার কি মনে হয় সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।